কবে চলবে মেট্রো রেল? ক্ষতিগ্রস্ত দুটি স্টেশন বাদ দিয়ে চালু করা যায় কিনা আগামী সপ্তাহে তদন্ত রিপোর্ট পেলে সিদ্ধান্ত। ছাত্র আন্দোলন ঘিরে মধ্যপ্রাচ্যের ভিসা জটিলতা। শাহ আমানত বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট কমার শঙ্কা, কপালে চিন্তার ভাঁজ ট্রাভেল এজেন্টদের। হুন্ডিতে টাকা পাঠাতে প্রবাসীদের উস্কে দিচ্ছে একটি চক্র। অর্থ পাচারের অপচেষ্টা বলছেন অর্থনীতিবিদ। ফাঁদে পা না দিয়ে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান মন্ত্রণালয়ের। টাকা দিয়ে কর্মচারীকে ম্যানেজ করে গাজীপুরে বনের জমিতে বহুতল ভবন। চাঁদা না দিলে হয়রানির অভিযোগ, মিথ্যা দাবি অভিযুক্তের। প্রমাণ মিললেই ব্যবস্থার হুঁশিয়ারি। সকালের সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। ফ্লাইট ওঠানামা এবং যাত্রী পরিবহনের পাশাপাশি রাজস্ব আদায়ে গড়েছে রেকর্ড। তবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে মধ্যপ্রাচ্যের ভিসা জটিলতায় প্রবৃদ্ধি ধরে রাখা নিয়ে শঙ্কায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। গত 6 মাসে এই বিমানবন্দর দিয়ে 5 লাখ মধ্যপ্রাচ্য প্রবাসী যাত্রী আসা যাওয়া করেছেন। কাঙ্ক্ষিত যাত্রী না পেলে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো ফ্লাইট কমিয়ে দিতে পারে বলে উদ্বিগ্ন ট্রাভেল এজেন্টরা। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে চলতি বছরের জুন মাস পর্যন্ত 4293টি আন্তর্জাতিক ফ্লাইটে করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের 4,78,000 যাত্রী আসা যাওয়া করেছেন। এর বাইরে 5,001টি অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রী সংখ্যা ছিল 3,06,000। আর সদ্য বিদায়ী 2023-24 অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছিল 237 কোটি 98 লাখ টাকা। ইউএস বাংলার মতো যে আমাদের যে ফ্লাইট আছে, প্লাস বাংলাদেশ বিমানের যে ফ্লাইটগুলো, এগুলো কিন্তু এখন মিডল ইস্টে যাচ্ছেন আমাদের চিটাগং থেকে, এবং তারা কিন্তু তাদের নর্মাল ফ্লাইটের চেয়ে অনেক বেশি ফ্লাইট বাড়িয়ে দিয়েছেন। আগে দিনে যেমন 2টো ছিল, এখন 3টা থেকে 4টা তারা ফ্লাইট করে থাকেন। এদিকে সাম্প্রতিক কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নিয়ম নীতি ভঙ্গ করে মিছিল করায় শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করেছে স্বাগতিক দেশগুলো। এর মধ্যে সাময়িক ভিসা স্থগিত করেছে আরব আমিরাত। এর ফলে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে যাত্রীর সংখ্যা কমে যাওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। আমরা একটু বেকায়দায় আছি। এইভাবে যদি ভিসা বন্ধ হয়ে যায়, এখানে ওমান এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে, জাজিরা বন্ধ হয়ে গেছে, আরও এয়ারলাইন্স বন্ধ হয়ে যাবে। আরও এয়ারলাইন্স বন্ধ হইলে আসলে আমরা একটা শঙ্কার মধ্যে পড়ে যাব। বর্তমানে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমান এবং ইউএস বাংলার পাশাপাশি আন্তর্জাতিক বিমান সংস্থা সালাম এয়ার আরাবিয়া, ফ্লাই দুবাই মধ্যপ্রাচ্য ভিত্তিক যাত্রী পরিবহন করছে। আরব আমিরাতের যাত্রী তুলনামূলক বেশি। তাই মধ্যপ্রাচ্য ভিত্তিক দেশগুলোর ভিসা জটিলতা দ্রুত নিরসনে সরকারের হস্তক্ষেপ চান আটাপ নেতারা। আমাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কটা যদি সরকার আবার জোরদার করতে পারে, সম্ভবত আমিরাত আবার আমাদেরকে খুলে দেবে। যেহেতু বাংলাদেশ ওখানে আজকে দীর্ঘ 50 বছর যাবৎ আবুধাবিতে বাংলাদেশিরা সুনামের সাথে কাজ করতেছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক দেশগুলোর যাত্রী পরিবহনের জন্য আগে স্লট নিয়ে রেখেছিল আন্তর্জাতিক বিমান সংস্থা সৌদি এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, জাজিরা এয়ারলাইন্স এবং স্পাইস জেট। তবে যাত্রীর সংখ্যা কমে গেলে তারা ফ্লাইট পরিচালনা থেকে পিছিয়ে যেতে পারে বলে সংখ্যা ট্রাভেল এজেন্টদের। বিমান ওঠানামা যেমন বেড়েছে, ঠিক তেমনি বেড়েছে যাত্রী আসা যাওয়া। একই সাথে বেড়েছে বিমানবন্দরের রাজস্ব আদায়। আর তিনটিতেই রেকর্ড গড়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। 1 কোটিরও বেশি প্রবাসীর পাঠানো বৈদেশিক মুদ্রায় শুধু দেশের রিজার্ভই সমৃদ্ধ হয় না, ঘরে তাদের সংসারের চাকাও। পরিবারের দায়িত্ব নিয়ে বিদেশ যাওয়া এই মানুষগুলোকেই বিপথে ঠেলার চেষ্টা করছে একটি চক্র। অর্থনীতিবিদরা বলছেন, হুন্ডির মতো অবৈধ পথে স্বজনদের কাছে অর্থ পাঠাতে উস্কানি দিয়ে দেশ থেকে অর্থ পাচারের অপচেষ্টা চালাচ্ছে তারা। আর গুজবের ফাঁদে পা না দেওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। জিনাতারা যশোয়ার রিপোর্ট।
আনিসুর রহমান। তার 3 ছেলের দুজনই রেমিটেন্স যোদ্ধা। তাদের পাঠানো অর্থেই ঘুরে তার পরিবারের চাকা। যদিও ছেলেকে বিদেশ পাঠানোর জন্য করা ঋণের বোঝা নামিয়ে সমৃদ্ধির পথে এখনো হাঁটা শুরু করতে পারেননি এই বাবা। বর্তমানে এটা বাজারে আছে মেজো ছেলেটা, এর পয়সাটা এই করে সারতে পারেনি, চাকরিটা খুব একটা সুযোগ সুবিধা না তো। অন্যদিকে লাইলি বেগমের 4 সন্তানের পড়াশোনা, সংসার খরচ কিংবা হঠাৎ চেপে বসা রোগের চিকিৎসা ব্যয় সবই নির্ভর করে সৌদি আরব থেকে তার স্বামীর পাঠানো অর্থের ওপর। ছেলে মেয়ের বেতন আছে, 60,000 টাকা লাগলো খালি এই অপারেশনে। প্রত্যাশা প্রাপ্তির মেলবন্ধনে স্বজনদের ভালো রাখার এমন ছোট ছোট গল্পে ভরে আছে লাল সবুজের বাংলাদেশ। পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে বিদেশ পাড়ি দেয়া এই মানুষগুলো বৈদেশিক মুদ্রা পাঠানো বন্ধ করে দিলে শুধু রিজার্ভেই নয়, হাজার হাজার পরিবারের ভালো থাকাতেও ভয়াবহ প্রভাব ফেলবে। আমাকে ডাক্তারের কাছে যাওয়ার লাগে, ওষুধ পানি লাগে, ওর আমার লাগে কারেন্টের বরণ লাগে, ওয়াইফাই বিল দেওয়ার লাগে, খাই অনেক কিছু। মাস আসলে তো পোলাপানের বেতন একজনের কামাই দিয়ে সব। প্রবাসীদের হুন্ডিতে অর্থ পাঠাতে উস্কে দিয়ে টাকা পাচারের পথ উন্মুক্ত করতে চায় একটি চক্র, মনে করেন অর্থনীতিবিদরা। টাকা তো সরকারকে দিচ্ছে না, টাকা দিচ্ছে তার পরিবারকে। দেশের যে অবস্থা তাতে অর্থ পাচার আরো বাড়বে। এমন বাস্তবতায় বুঝে শুনে বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানোর আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর। রেমিটেন্সের বিরুদ্ধে যারা অপপ্রচার করে তাদের ব্যাপারে আমরা বলবো যে তোমরা দেশ এবং জাতির ক্ষতি না করে সুপথে চলে আসো। কোনো গ্যারাকলেই যেন আটকে না যায় প্রবাসীর শ্রমে ঘামে অর্জিত অর্থ কিংবা সম্মান, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। 6 দিন পর কোটা আন্দোলনের 6 সমন্বয়ককে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আইনমন্ত্রী আনিসুল হক জানান, সমন্বয়করা আর নিরাপত্তার শঙ্কায় ভুগছেন না জানালে তাদের যেতে দেয়া হয়। বৃহস্পতিবার দুপুর 1:30 মিন্টো রোড ডিবি কার্যালয় থেকে একটি গাড়িতে বের হয়ে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক ও তাদের পরিবারের সদস্যরা। অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা জানান, এদিন ভোরে তাদের ডিবি কার্যালয় থেকে ফোন করে সেখানে যেতে বলা হয়। পরে দুপুরে তাদের প্রত্যেকের পরিবারের প্রতিনিধিদের কাছে 6 সমন্বয়ককে হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক জানান, 6 সমন্বয়ক আর নিরাপত্তা শঙ্কায় ভুগছেন না, তাই তাদের চলে যেতে দিয়েছে গোয়েন্দা পুলিশ। তারা তাদের নিজেদের নিরাপত্তার জন্যই আমাদের কাছে নিরাপত্তা চেয়েছিল এবং সেই ব্যাপারে জিডিও করা আছে। আজকে তারাও যখন বলছে যে তাদের নিরাপত্তার আর নাই, প্রয়োজন নাই, তো তাদেরকে আমরা চলে যেতে কোনো বাধা দিইনি এবং তারা চলে গেছে। 6 সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পেশাজীবীরা সন্তুষ্টি জানালেও 24 ঘন্টার মধ্যে আটক সব শিক্ষার্থীকে মুক্তির আলটিমেটাম দিয়েছে নাগরিক সমাজ। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে 3য় শ্রেণীর বন কর্মচারীর বিরুদ্ধে অর্থের বিনিময়ে সংরক্ষিত বনাঞ্চলের জায়গা দিয়ে রাস্তা নির্মাণ ও ডিমার্কেশন বাণিজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, অভিযুক্ত মাকসুদুর রহমানকে টাকা দিতে রাজি না হলেই নানাভাবে করা হয় হয়রানি। তবে বিষয়টি তদন্তের পর ভাওয়াল রেঞ্জের ওই কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিভাগীয় বন কর্মকর্তা। সবুজে ঘেরা গাজীপুরের ভাওয়াল অরণ্য, বিশাল এই বনাঞ্চল রক্ষণাবেক্ষণের দায়িত্ব বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের। অভিযোগ উঠেছে, কোথাও কোথাও সংরক্ষিত এসব বনভূমি রক্ষার বদলে ধ্বংসযজ্ঞে নাম লিখিয়ে নীরবে অর্থ কামিয়ে নিচ্ছেন স্থানীয় 2-1 অসাধু কর্মকর্তা কর্মচারী। সরেজমিনে দেখা যায়, রাজেন্দ্রপুর পশ্চিম বিটের বিমানবাহিনী গেটের রাস্তার পাশে বন বিভাগের জায়গায় নির্মাণ সামগ্রী ফেলে ও মাটি ভরাট করে বহুতল ভবন নির্মাণ করছেন রেজাউল খান ও তার সহযোগীরা। এর ফলে সেখানে মারা গেছে বেশ কয়েকটি শাল গজারি বৃক্ষ। হোতাপাড়া রুদ্রপুর রাস্তার পাশেও ব্যক্তিগত বাড়ি নির্মাণ হচ্ছে। নিয়মনীতি তোয়াক্কা না করে সংরক্ষিত বনের গাছ কেটে সেখানে তৈরি করা হয়েছে চলাচলের রাস্তা। একই এলাকার আমার নামে আরেক ব্যক্তি সীমানা নির্ধারণ ছাড়াই তৈরি করছেন বাসাবাড়ি। পল্লী বিদ্যুৎ এলাকা সহ রাজেন্দ্রপুর পশ্চিম বিটের বেশ কয়েকটি স্থানে বনভূমি ধ্বংসের এমন চিত্র দৃশ্যমান। অভিযোগ উঠেছে, অর্থের বিনিময়ে স্থানীয় বন বিভাগের কর্মচারী মাকসুদুর রহমানের মাধ্যমে ম্যানেজ করে চলছে এসব কর্মকাণ্ড।
রাজেন্দ্রপুর পল্লী বিদ্যুৎ এলাকার বাসিন্দা মুক্তাদির রহমান আরিফ সরকারি নিয়মে সীমানা নির্ধারণ সম্পন্ন করে হাত দেন বাড়ির কাজে। তবুও নানা অজুহাতে ভাওয়াল রেঞ্জ অফিসের ৩য় শ্রেণীর কর্মচারী মাকসুদুর রহমানকে দিতে হয় ২ লাখ টাকা। আমাকে প্রথমেই ডাক দিয়ে বলে, ভাই ডিমোলেশন করছেন তাতে কোনো লাভ নাই, আমাদের ফরেস্ট জমিতে আপনি ইট বালু যাই রাখেন, আমার টাকা দিতে হবে। রেঞ্জার বললো ঠিক আছে, মাসুদ যা বলে ওই কথা শুনেন আপনি। তার মাসুদ গার্ড ফরেস্টার আমাকে বলতেছে, ভাই টাকা লাগবে ২ লাখ, এই সামনে দিয়ে আপনি সব পাবেন, আমাদের এইটা আপনাকে প্রয়োজন আমরা দলিল করে দিব। মাসুদ আমার লাগে খারাপ ব্যবহার করছে। খারাপ ব্যবহারটা কি আমার একটা গাড়া মারছে। ফরেস্ট লোক আইসা আমার এই জোতের মাঝে আমার বাড়ি গড়াইয়া বাইরে ভাঙতে দাও দাও বাইকে ৩ নম্বর কাটছে, অথচ লোকজন এখানে এই জায়গার মাঝে খাসের মাঝে বেড়া দিচ্ছে, খাসের মাঝে বাড়ি করছে, অথচ কিছু কইতেছে না। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত মাকসুদুর রহমান। আমি ঘুষ নেই না, ইম্পসিবল, এরকম কোনো ডকুমেন্ট দেখাইতে পারলে আমি স্বেচ্ছা চাকরি ছেড়ে চলে যাব। বিভাগীয় বন কর্মকর্তা জানান, দায়িত্বে থাকা যে কেউ অনিয়মের সঙ্গে জড়িত প্রমাণিত হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে তাকে আবার আমাকে শুনাইতে হবে লিখিত, যে তোমার বিরুদ্ধে এই অভিযোগ, বক্তব্য নেওয়ার পরে তারপরে আমি একজন ক্লাস ওয়ান অফিসারকে দিয়ে তদন্ত করাবো। অভিযোগ প্রমাণিত হলে যে দোষী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। অভিযুক্ত মাকসুদুর রহমান রাজেন্দ্রপুর পশ্চিম বিটে জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট পদে কর্মরত রয়েছেন। প্রায় 1 যুগ ধরে ঘুরে ফিরে গাজীপুরে থাকায় স্থানীয়ভাবে প্রভাবশালী হয়ে উঠেছেন তিনি। সময় সংবাদ, গাজীপুর। নির্মাণ শেষ হওয়ার বছর পার হলেও সুনামগঞ্জের মুন্সিগঞ্জের পানি শোধনাগার প্রকল্পের সুফল মিলছে না। কর্তৃপক্ষ বলছে, দীর্ঘদিন অকেজো পড়ে থাকার পর আবার একটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় 11 কোটি টাকার এই প্রকল্প চালু হলে পৌরবাসীর সুপেয় পানির সংকট দূর হবে। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জ শহরে বিশুদ্ধ পানির অভাব দীর্ঘদিনের। ভূগর্ভস্থ পানির স্তরও নেমে গেছে। তাই আর্সেনিক মুক্ত খাবার পানির সংকটের স্থায়ী সমাধানে 2018 সালের 11 এপ্রিল ভূপৃষ্ঠস্থ পানি শোধনাগার প্রকল্পের কাজ শুরু হয়। প্রায় 1 লাখ পৌরবাসীর বিশুদ্ধ পানি নিশ্চিত করতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায়। তবে শুরুতেই নিম্নমানের পাইপ ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠে। কয়েক দফা পরিবর্তন শেষে 2023 সালের জুলাইয়ে পার্শ্ববর্তী ধলেশ্বরী নদীর পানি বিশুদ্ধ করে সরবরাহ উপযোগী করার প্রকল্পটি প্রস্তুত হয়। এরপর পৌরবাসীর মাঝে পরীক্ষামূলকভাবে পানি সরবরাহ কোর্স সম্পন্ন না করেই গোজামিল দিয়ে পৌরসভার কাছে হস্তান্তরে দৌড়ঝাঁপ করে ব্যর্থ হয় ঠিকাদারি প্রতিষ্ঠান। এদিকে দীর্ঘদিন বন্ধ থাকায় জরাজীর্ণ হয়ে পড়ে নতুন এই প্রকল্প। আমাদের পৌরসভাতে যে খাবারের পানিটা দেওয়া হইতাছে ওইটার ভিতরে আবর্জনা ময়লা থাকে। বাজারটা ক্লিয়ার করে দিলে আমরা যা খাইতে পারি পানি বুনি খাওয়া উপযুক্ত নেই। এইটা চালু করলে এটার পানিটা ভালো হয়। পানির সুবিধা চাই, জনগণ যেমন খাইয়া তৃপ্তি মিটতে পারে, সেটার জন্য আমরা ভালো চাই। ট্রিটমেন্ট প্ল্যান্টে বিভিন্ন চেম্বার আছে, এগুলো ওয়াশ আউট আছে এবং আপনার ক্লিনিং আছে, কিছু রিপেয়ারিং কাজ আছে, এগুলো আমরা করতেছি। ভূগর্ভস্থ পানির যে লেয়ারটা আমাদের নিচে নামার একটা প্রবণতা আছে, সেই প্রবণতাটা দূর হবে এবং মুন্সিগঞ্জ পৌরবাসী আর্সেনিক এবং আয়রন মুক্ত পানি পান করতে পারবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, নতুনভাবে সংস্কার করে পরীক্ষামূলক 3 মাস পানি সরবরাহ সফল হওয়ার পরই পানি শোধনাগারটি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। 3 মাস চালাবো, এটা সাকসেসফুল হলে আমরা এটা পৌরসভাকে হস্তান্তর করব। হস্তান্তর করার পর পৌরসভা এটা চালাবে এবং আশা করি মানুষজন খুব শীঘ্র বিশুদ্ধ পানি খেতে পারবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় 11 কোটি টাকা। এই ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ সম্পন্ন হওয়ার বছর পার হলেও এর সুফল পাচ্ছে না পৌরবাসী। এটি চালু হলে ঘন্টায় 3.5 লাখ লিটার বিশুদ্ধ পানি পাবে পৌরবাসী। মুন্সিগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জ থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। বৃহস্পতিবার স্থানীয় একাধিক গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়। এতে দেশটিতে বসবাসরত প্রায় 50,000 প্রবাসী বাংলাদেশি বৈধ হওয়ার সুযোগ পাবেন। আরব আমিরাত সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসীরা। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা দেয় দেশটির সরকার। বৃহস্পতিবার ফেডারেল অথরিটি সিটিজেনশিপ, কাস্টম অ্যান্ড পোর্ট সিকিউরিটি আইসিপিএ এই ঘোষণা দেয়। দেশটিতে বসবাসরত যেসব নাগরিক দীর্ঘদিন ভিসা না থাকায় অবৈধভাবে বসবাস করছেন, তারা এই সাধারণ ক্ষমার আওতায় পড়বেন।
নতুন এই সিদ্ধান্ত আগামী 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এই আইনের মাধ্যমে অবৈধ প্রবাসীরা যে কোনো নতুন স্পন্সর খুঁজে বৈধ হতে পারবেন, অথবা তারা চাইলে কোনো প্রকার জেল জরিমানা ছাড়া নিজ দেশে ফেরত যেতে পারবেন। 2021 সালে করোনা পরবর্তী সময়ে বাংলাদেশিদের জন্য ভিসা চালু হলে ভিজিট ও অন্যান্য ভিসায় সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান অনেক বাংলাদেশি। ভিজিট ভিসায় যাওয়া অনেক বাংলাদেশি পরবর্তীতে ভিসা চেঞ্জ করে কর্মসংস্থানের সুযোগ পেলেও কেউ কেউ ভিজিট ভিসার মেয়াদ চলে যাওয়ায় অবৈধ হয়ে পড়েন। তবে সাধারণ ক্ষমা ঘোষণায় বৈধ হওয়ার সুযোগ দেখছেন তারা। বাংলাদেশের জন্য এটা তো অনেক সুবর্ণ সুযোগ। গত করোনা পরবর্তীতে 20 সাল আর 21 সালের মধ্যে অনেক বাংলাদেশি প্রবাসীরা ভিজিটে দুবাইতে আসছে, এসে অনেকে কর্মসংস্থান পায় নাই, অনেকের ভিসা অ্যাবসেন্ট হয়ে গেছে। 1 সেপ্টেম্বর থেকে 2 মাসের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে তারা চাইলে কোনো প্রকার জরিমানা অথবা জেল কোনো ধরনের পানিশমেন্ট ব্যতীতই তারা তাদের ভিসা অ্যাক্টিভ করতে পারবেন। যারা ভিসা ভায়োলেশন করেছে এইসব ব্যক্তিরা ভালো একটি অপরচুনিটি। আমি মনে করি যে অন্যান্য দেশের মতো বাংলাদেশিরা এই সুযোগটা গ্রহণ করবে। দেশটির সরকারের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ মিশনগুলো। দেশটির আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রবাসীদের এই সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানানো হয়েছে। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। মেসি এমবাপের সব স্মৃতিচিহ্ন মুছে ফেলেছে পিএসজি। পার্ক দ্য প্রিন্সেসের দেয়াল থেকে শুরু করে সোভেনির শপ, কোথাও নেই তাদের নাম। এমনকি অফিসিয়াল শপে রাখা হয়নি তাদের সাইন করা কোনো জার্সি। অথচ ক্লাব থেকে বিদায় নেওয়া এই 2 ফুটবলারের পুরনো জার্সি এখনও বিক্রি করে ব্যবসা চালাচ্ছে নাসির আল খেলাইফির বোর্ড। পার্ক দ্য প্রিন্সেস ঘুরে এসএম ইকবালের আরও একটি রিপোর্ট। পার্ক দ্য প্রিন্সেসের বাইরে থেকে বোঝার উপায় নেই গেল মৌসুমেও এখানে খেলেছেন কিলিয়ান এমবাপে। আরও 1 মৌসুম আগে বিদায় নেওয়া মেসিও যেন ঠিক তাই। এমন আচরণ যেন অপেশাদার পিএসজির প্রতিচ্ছবি। অবশ্য বাইরে থেকে দেখে একেবারেই বোঝার উপায় নাই এটা পিএসজির হোম ভেন্যু। অলিম্পিকের জন্য মূল ফটকে থাকা স্টেডিয়ামের নামটাও খুলে ফেলা হয়েছে। তবে পার্ক দ্য প্রিন্সেসের পাশে যে অফিসিয়াল শপ পিএসজি তা বেশ আলো ঝলবলে। 2024-25 মৌসুমের সব জার্সি পাওয়া যাচ্ছে এখানে, তবে নেই প্রত্যাশিত ভিড়। খেলোয়াড়দের সম্মান দিতে না জানলেও কিভাবে ব্যবসা করে নিতে হয় তা বেশ ভালোই জানেন নাসির আল খেলাইফি। আর তাই এখনো জার্সি কর্নারে বিক্রির জন্য রাখা আছে মেসি এবং এমবাপের শার্ট। কোনো ফুটবলারই ক্লাবের চেয়ে বড় না। এমবাপে আইকনিক, ফ্রান্স ফুটবলের প্রতীকী। তবে পিএসজি এমন একটা ক্লাব যারা এমবাপের আগেও ছিল, আগামীতেও থাকবে। আমার মতে ক্লাব তার শূন্যস্থান কাটিয়ে উঠবে। অতীত কেউ মনে রাখে না, তাই রাখছে না পিএসজিও। নতুন জার্সিতে নতুন খেলোয়াড়দের নাম স্টিকারিং এ ব্যস্ত কারিগর। লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপের সব স্মৃতিচিহ্নই মুছে ফেলেছে পিএসজি। পার্ক দ্য প্রিন্সেসে তো নেই, এমনকি আমার পেছনে যেই অফিসিয়াল শপ রয়েছে পিএসজির সেখানেও নেই এই কিংবদন্তিদের সাইন করা কোনো জার্সি। তবে ব্যবসা কিন্তু ঠিকই চালিয়ে যাচ্ছেন নাসির আল খেলাইফি। বিগত সিজনের যে জার্সিগুলো পরেছিলেন এমবাপে এবং মেসি তার ঠিকই বিক্রি হচ্ছে এই শপে। পার্ক দ্য প্রিন্সেস থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, প্যারিস। কলকাতাকে বলা হয় ফুটবলের শহর। আরও স্পষ্ট করে বললে ফুটবলের শহর বললেই সামনে ভেসে ওঠে 100 বছরের প্রাচীন ইস্টবেঙ্গল কিংবা মোহনবাগান ক্লাব। প্রচলিত আছে এই 2 ক্লাবকে ঘিরে রয়েছে দেশভাগের আবেগ, উত্তেজনা ও লড়াই সংগ্রামের স্মৃতি। এই দুটো ক্লাবের একটি ইস্টবেঙ্গলের 105তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল বৃহস্পতিবার। এ নিয়ে দিনভর ফুটবলের নগরী জুড়ে চলেছে নানা আয়োজন। ফুটবলের উৎসব হলেও দেখা মিলেছে ক্রিকেট ও চলচ্চিত্রের তারকাদের। বিশ্বজিৎ দাসের ছবিতে বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। ঠিক আজ থেকে 104 বছর আগে কলকাতায় প্রতিষ্ঠিত হয় ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। কর্পোরেটের এই যুগে অনেক আধুনিকতার ছোঁয়া থাকলেও এই ক্লাব ভারতীয় ফুটবল ইতিহাসের সংগ্রাম সময়কালের প্রতিনিধিত্ব করে বলেই মনে করা হয়। শুধু তাই নয়, বাঙালির দেশভাগের যন্ত্রণারও স্মারক হিসেবে ধরা হয় ইস্টবেঙ্গল ক্লাবকে। তাই এই ক্লাবের রং লাল হলুদ এবং প্রতীক ইলিশ। স্বাভাবিকভাবেই এই ক্লাবের সমর্থকদের মধ্যে রয়েছে এক ধরনের
সংগ্রামের দৃঢ়তা। তাই জন্মদিনে দল বেঁধে মায়ের মতো ক্লাবের প্রতি তাদের অনুভূতির প্রকাশ ফুটে উঠল মিশ্র প্রতিক্রিয়ার মাঝে। মাতৃ সমান প্রাণের প্রিয় ইস্ট বেঙ্গল ক্লাব। প্রত্যেক বছর এই দিনটা আমাদের উৎসবের দিন। কাঁটাতারা পেরিয়ে আমরা এসেছি, কাঁটাতারের দাগ আমাদের পিঠে আছে। আমরা ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থক হিসেবে গর্বিত। এদিন সকাল থেকেই ক্লাব তাঁবুতে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠান। লাল হলুদ রঙে সাজানো হয় গোটা চত্বর। সেখানে হাজির সমর্থক থেকে ফুটবলার সবাই। আর সন্ধ্যার পর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তো তারার মেলা বসেছিল। প্রাক্তন থেকে বর্তমান ক্লাব খেলোয়াড়, ক্রিকেটার থেকে তারকা, রাজনীতি থেকে অর্থনীতি, সব জগতের নক্ষত্রদের মিলন মেলায় ক্লাবের পক্ষ থেকে দেয়া হয় প্রাক্তন ও বর্তমান ক্রীড়াবিদদের সংবর্ধনাও। আমি মনে করি ইস্টবেঙ্গল ক্লাবের সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের এই জার্সির রং। ইস্টবেঙ্গলের জার্সির রঙের মধ্যে একটা স্পেশাল পাওয়ার, স্পেশাল অ্যাট্রাকশন ছিল। আমার কাছে ইস্টবেঙ্গল ক্লাব হচ্ছে একটা জেদ, একটা সংগ্রাম, একটা লড়াই এবং হার না মানা মনোভাবের অপর নামই হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব। ইস্ট বেঙ্গল ক্লাবই একমাত্র ক্লাব যে ক্লাবের খেলা হলে ফুটবলের শহর প্রায় ফাঁকা হয়ে যায়। আজও ফুটবল আর ইস্ট বেঙ্গল ক্লাব ভারতে প্রায় সমার্থক শব্দ হিসেবেই মনে করেন ক্লাবের কোটি কোটি দর্শক। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। ছাত্র আন্দোলন ঘিরে মধ্যপ্রাচ্যের ভিসা জটিলতা, শাহ আমানত বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট কমার শঙ্কা, কপালে চিন্তার ভাঁজ ট্রাভেল এজেন্টদের। এবং হুন্ডিতে টাকা পাঠাতে প্রবাসীদের উস্কে দিচ্ছে একটি চক্র। অর্থ পাচারের অপচেষ্টা বলছেন অর্থনীতিবিদ। ফাঁদে পা না দিয়ে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান মন্ত্রণালয়ের। এই ছিল সকালের সময়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আইরিন আয়াত। ধন্যবাদ তামিম আপনাকে। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।